হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম সোলো লিভিং সিজন 4 এর এপিসোড 7। তো গত এপিসোডে দেখেছিলাম আমরা মোনার্কটি থমাস হানরেকে অ্যাটাক করতে আসে, কিন্তু থমাস হানরে সেই অ্যাটাকটিকে ধরে ফেলে এবং পাল্টে একটা তাকে পাঞ্চ মারে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই হান্টার্স গিল্ডের মিস্টার চৈজং চলে আসে। আর সে সেখানে আসা মাত্রই সে একটা হান্টারকে জিজ্ঞাসা করে এইখান থেকে কি সব লোকজনদেরকে বের করা হয়ে গেছে। আর যার উত্তরে সেইখানকার হান্টারটি বলে আমাদের এখনো অনেক লোকজনদেরকে এই বিল্ডিং থেকে বের করা বাকি আছে। আর এরপরে জংইন তাকে আবারও জিজ্ঞাসা করে তাহলে এইখানে কোন কোন গিল্ডের হান্টাররা কাজ করছে। আর যার উত্তরে সেই হান্টারটি বলে এইখানে ফিল্ড গিল্ড এবং হোয়াইট গিল্ডের হান্টাররা রয়েছে। আর এছাড়াও এইখানে পুরো দেশের সমস্ত হান্টাররাই রয়েছে। আর আমাদের হান্টার গিল্ডের হান্টারদের কাজ হলো শুধু এইখানকার লোকজনদেরকে বাঁচানো। এখন জংইন ভাবতে থাকে থমাস হানরের মতো একটা ন্যাশনাল লেভেলের হান্টার একটা বিস্টের সাথে লড়াই করছে, তার মানে এই বিস্টটা নিশ্চয়ই অনেক পাওয়ারফুল। আর আমি এইখান থেকেও তার প্রেজেন্স অনুভব করতে পারছি। আর এখন যে পাওয়ারটি আমি অনুভব করছি তা জেজো আইল্যান্ডের রেডেও আমি অনুভব করতে পারিনি। তাহলে এই বিস্টটা কি রকমের মনস্টার হতে পারে? আর এখন আমরা দেখতে পাই থমাস হানরে এবং সেই মোনার্কটির মধ্যে ভয়ানক একটা ফাইট হয়। আর আমরা দেখতে পাই আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেগুলোও ভাঙতে শুরু করে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সেই মোনার্কটি খুব জোরে বিল্ডিং এর ওপরে গিয়ে সেখান থেকে থমাস হানরের ওপর তার মাথা দিয়ে অ্যাটাক করে। কিন্তু থমাস হানরে এই অ্যাটাকটি খুব সহজেই ধরে ফেলে এবং তাকে মাটির ওপর আছাড় মারে। আর ঠিক এই সময় সেই মোনার্কটি থমাসকে একটা লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়, কিন্তু এরপরও থমাস হানরে উঠে দাঁড়ায়। আর থমাস হানরে এবার তার আসল পাওয়ার ব্যবহার করে। আর অন্যদিকে বাইকিওনো তার পুরো টিমকে নিয়ে সেখানে চলে আসে। আর সে সবাইকে বলে দেয় তোমরা সবাই এখন রেডি হয়ে যাও। কিন্তু তারা সবাই তাদের সামনেকার সেই মোনার্কটিকে দেখে ভয় পেয়ে যায়। আর আমরা দেখতে পাই থমাস হানরেও এখন তার মেন ফর্মে চলে আসে। আর থমাস হানরের এমন এই পাওয়ার এবং ফর্ম দেখে যেইখানে বাইকিওনো দেখেও চমকে ওঠে। আর এরপরে বাইকিওনো থমাসকে বলে তুমি বেস্ট। আর যেটা শুনে থমাস এখন বলে এই সমস্ত উল্টোপাল্টা কথা না বলে তোমরা আমাকে প্রোটেক্ট করো। আর থমাসের এরকম ট্রান্সফর্ম হওয়া দেখে বাইকিওনো ভাবে এটা কোনো সাধারণ বিস্ট না, আর আমার নিজেকেও ট্রান্সফর্ম করা খুবই দরকার। আর এখন সে যখন নিজেকে ট্রান্সফর্ম করবেই আর তখনই মোনার্কটি তার সামনে চলে আসে। আর এখন মোনার্কটিকে দেখেও বাইকিওনোর মতো হান্টারও ভয় পেয়ে যায়, কিন্তু মোনার্কটি তখন বাইকিওনোর সামনে দাঁড়িয়ে থাকে না, সে এগিয়ে যায় থমাস হানরের দিকে। আর এখন বাইকিওনো ভাবতে থাকে তার পক্ষে সেই বৃষ্টির দিকে তাকিয়ে থাকাটাই খুব মুশকিল, তাহলে আমি ফাইট কিভাবে করব। আর এরপর আমরা দেখতে পাই মোনার্ক তার নিজের পাওয়ার ব্যবহার করে আশেপাশের সমস্ত গাড়ি এবং যত লোহা লাকড় রয়েছে সেইগুলা উপরের দিকে আকাশের দিকে ভাসমান করে তোলে এবং সেগুলো সবকিছু ছুঁড়ে মারে থমাসের দিকে। আর এখন আমরা দেখতে পাই থমাসও একটা তার স্কিলের ব্যবহার করে, আর যেটার সাহায্যে তার সবকিছুই তার নিজের দিকে টেনে নিতে পারে, যেটা আমরা সাংজিনুর সাথে ফাইটের সময়ও দেখেছিলাম। আর আমরা এখন দেখতে পাই থমাস হানরে সমস্ত গাড়িকে তো টেনে নেয়ই, একই সঙ্গে সে মোনার্কটিকেও সে টানতে থাকে। আর মোনার্কটা যখন তার সামনে চলে আসে থমাস হানরে তখন তাকে ঘুষি মেরে মাটিতে পিষে দেয়। থমাস হানরে তখন ভাবে হয়তো তার জিত আর তার বেশি দূরে নেই, আর এরপরে সে মোনার্কটিকে একটা ঘুষি মারতে যায়, কিন্তু এই সময় সে মোনার্কটি তার ঘুষিটাকে আটকে ফেলে। আর একই সঙ্গে মোনার্কটি থমাসকে বলে আমি এটা দেখে অবাক হচ্ছি যে একটা বিলিয়ন ফ্লেগমেন্ট অফ লাইটেরও এত পাওয়ার হতে পারে, কিন্তু এইভাবে খেলতে আমার আর একদম ভালো লাগছে না। আর যেটা বলে এবং তার নিজেকে ট্রান্সফর্ম করতে শুরু করে। আর এখন আমরা দেখতে পাই মোনার্কটি আগের থেকেও অনেক বড় হয়ে যায়। আর এরপরে সে থমাসকে বলে তুমি কি ভয়টাকে ফিল করতে পারছো? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তোমার কি জিতার সকল আশা শেষ হয়ে গেছে? আর তখন সেই মোনার্কটি থমাসকে সেই মারা মারে এবং মারতে মারতে সে মোনার্কটি খেয়াল করে থমাসের যে শ্যাডো রয়েছে অর্থাৎ ছায়া, তার মধ্যে একটা বিস্ট রয়েছে। আর এরপরেই সেই মোনার্কটি সেই বিস্টটিকে ধরে ফেলে এবং সেই বিস্টটিকে জিজ্ঞাসা করে তুমি এই ছায়ার মধ্যে কি করছো, যাও পালাও এখান থেকে। আর এই বলে সেই শ্যাডো বিস্টটাকে চাপ দিয়ে মেরে ফেলে। তারপরে মোনার্কটি আবারও থমাস হানরেকে ধরে এবং তাকে বলে তোমার তো তোমার পাওয়ারের উপর অনেক বিশ্বাস রয়েছে, তাহলে চলো আমরা এই ব্যাটেলটাকে এভাবেই শুরু করি। আর এই বলেই থমাস হানরের মুখের যে খোলসটা সেটা তার হাত দিয়েই ভেঙে ফেলে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই থমাস হানরে গিয়ে পেছন থেকে মোনার্কটিকে ধরে ফেলে। আর সে মোনার্কটিকে বলে তুমি এই সমস্ত কি করছো, কারণ আমি তো পেছনে। কিন্তু আমরা দেখতে পাই এই সময় সেই মোনার্কটি তার পুরো মাথাটাই পেছনের দিকে ঘুরিয়ে ফেলে এবং মোনার্কটি থমাসের হাত থেকে তার নিজেকে সরিয়ে নেয়। আর এরপরেই সে উল্টো থমাসকে ধরে ফেলে আর থমাসের মাথা ধরে তাকে মাটিতে আছড়ে ফেলে। আর একই সঙ্গে সে এটা বলে আমার আর কিচ্ছু করার নেই, আমার না খুবই খিদা লাগছে। কিন্তু ঠিক এই সময় সে মোনার্কটির ওপর বিশাল একটা পাওয়ারফুল অ্যাটাক আসে। আর আমরা দেখতে পাই সেই বিশাল পাওয়ারফুল অ্যাটাকটি লেনার্ট করে।
আমরা দেখতে পাই লেনার্ড সেইখানে চলে আসে আর সে এসে থমাসকে বলে তাহলে আমাকে তোমার রাস্তায় আসতেই হলো। কিন্তু থমাস এখন লেনার্ডকে বলে তুমি এখান থেকে চলেই যাও, এই বিষটা না হলে তোমাকে মেরেই ফেলবে। কিন্তু লেনার্ড এখন বলে আমি এখান থেকে যেতে পারবো না, কেননা আমিও একটা হান্টার। আমার সঙ্গে যদি এরকমটা 100 বারও হয় আমি 100 বারও এখানে থেকেই লড়াই করব, তাতে কি হবে আমার কোনো যায় আসে না। কিন্তু এরপরে তখন সেই মোনার্কটি যখন তার সামনে চলে আসে সে একেবারে তখন ভয় পেয়ে যায় এবং সে তখন ভাবে আমি কি তাহলে ভুল সিদ্ধান্তই নিলাম। আর আমরা দেখতে পাই মোনার্কটি যখন লেনার্ডকে অ্যাটাক করে খেয়ে ফেলতেই যায় তখন সেখানে একটা শ্যাডো বিস্ট চলে আসে আর আমরা দেখতে পাই মোনার্কটাকে কামড়ে ধরে ফেলে। যদিও মোনার্কটির এতে কিছুই হয় না, কিন্তু আমরা দেখতে পাই যে সেইখানে সাংজিনু চলে আসে আর সে সেইখানে আসা মাত্রই সে মোনার্কটির ওপর পাওয়ারফুল একটা লাথি মারে আর যে লাথিতে মোনার্কটি রাস্তায় পড়ে যায় আর আশেপাশে সবকিছু ভেঙে যায় এবং ধাসু একটা এন্ট্রি হয়। আর এরপরেই সাংজিনু পাশে লেনার্ডকে দেখতে পাই এবং সাংজিনু লেনার্ডকে বলে থমাসকে নিয়ে কোন একটা সুরক্ষিত জায়গায় চলে যাও। আর এই সময় আমরা দেখতে পাই সেই মোনার্কটি ট্রান্সফর্ম হয়ে একটি নেকড়েতে পরিণত হয়ে যায় আর মোনার্কটি বলে তাহলে ফোর্স মোনার্ক ঠিকই বলছিল, একটা মানুষের মধ্যে শ্যাডো মোনার্ক রয়েছে। আর এখন আমরা দেখতে পাই থমাসানরে বাকি সমস্ত লোকজনকে নিয়ে সেইখান থেকে চলে যাচ্ছে আর থমাসানরে সাংজিনুকে বলে যায় আমাদের নিয়ে তুমি টেনশন করো না। আর এখন সাংজিনু সেই মোনার্কটিকে দেখে বুঝতে পারে এই মোনার্কটির রক্তের খিদে প্রচুর। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এইটা যে সে একা মাত্র এখানে নেই, আরো অনেকেই এখানে আছে। আর এখন অপর সাইডে সেই মোনার্কটি ভাবে শ্যাডো মোনার্ক মানুষের বডিতে এসে এত পাওয়ারফুল কিভাবে হতে পারে, নিশ্চয় এটা আর্কিটেক্টেরই কোনো কাজ। ও হয়তো কোনোভাবে কোনো প্ল্যান করছে একটা মানুষের মধ্যে এত পাওয়ার দেওয়ার। আর আমরা দেখতে পাই সেইখানে একটা অন্য একটা মোনার্ক চলে আসে আর যে মোনার্কটি ছিল একটা মেয়ে মোনার্ক আর যার নাম হলো কিউয়েরশা। আর তখন কিউয়েরশা সেইখানে এসেই বলে তাহলে কি আমি এই মানুষটাকে খেতে পারবো? আর আমার সত্যি কথা বলতে গেলে আমার না অন্য একটা মোনার্ককে খেয়ে টেস্ট করার খুব ইচ্ছে ছিল। আর আমরা দেখতে পাই এইখানে তখন ফোর্সড মোনার্কও চলে আসে আর এখন এখানে মোট 3টে মোনার্ক চলে আসে, ফোর্সড মোনার্ক, বিস্ট মোনার্ক এবং ইনসেক্ট মোনার্কস। আর যাদের প্রত্যেকেরই তো আলাদা আলাদা নাম তো অবশ্যই রয়েছে। বিস্ট মোনার্কের নাম হলো র্যাকান, ফোর্সড মোনার্কের নাম হলো সিল্লাদ আর ইনসেক্ট মোনার্কের নাম হলো কিউরেশা। আর যাই হোক সেইখানে একটা বিশাল বড় লড়াই শুরুই হবে আর সাংজিনু তখন সেইখানে সমস্ত শ্যাডো শোল্ডারকে ডাকে আর সাংজিনু সেই শ্যাডো বিস্টগুলো বের হওয়া মাত্রই সমস্ত মোনার্কের ওপর হামলা করে দেয়। আর আমরা দেখতে পাই ফোর্সড মোনার্ক অর্থাৎ সিল্লাদ তার পাওয়ার দিয়ে সমস্ত শ্যাডো বিস্টকে বরফ বানিয়ে ফেলে। আর সিল্লাদ তখন বলতে থাকে হ্যাঁ ও কি ভেবেছিল এই সামান্য শ্যাডো বিস্ট দিয়ে ও আমাদেরকে হারিয়ে ফেলবে। আর তার থেকেও সবচাইতে বড় কথা কি জানো, শ্যাডো মোনার্কের যে পুরো পাওয়ার রয়েছে সে এখনো তার মধ্যে নিয়ে আসতে পারেনি। শ্যাডো মোনার্ক হলো মোনার্কদের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল আর যার তুলনায় তুমি কিছুই না। আর এরই মধ্যে আমরা দেখতে পাই সাংজিনু সেই বরফের মধ্য থেকে বেরিয়ে আসে আর তার হাতে সেই কামিজে সেই ড্যাগারটি নিয়ে নেয় আর এখন সিল্লারদের দিকে তাকিয়ে বলে তুমি যাই বলো না কেন তোমাকে তো আজকে আমি এখানেই মারবো। আর যেটা শোনার পর ফোর্স মোনার্ক অর্থাৎ সিল্লাদ সেইখানে তার আরো বিস্ট ডাকে আর এরপরে কিউরেশা যেটা দেখে বলে আরে আরে আমিও তো এখানে আসি, আমাকেও তো একটু মজা নিতে দাও। আর সেও তার পাওয়ার ব্যবহার করে তার অনেকগুলো বিস্টকে সেখানে ডাকে আর তারা সবাই মিলে এই সময় সাংজিনুর ওপর অ্যাটাক করে। আর এই সময় সাংজিনু তার 2 হাতে 2টা ড্যাগার নিয়ে এই সময় তাদেরকে মারতে থাকে আর আমরা দেখতে পাই সাংজিনুর কাছে এটা তেমন কোনো বিষয় না। আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু সোজাসুজি চলে যায় সিল্লাদের দিকে তাকে মারার জন্য, কিন্তু এরই মধ্যে রেকান আবার তার সামনে চলে আসে আর সাংজিনুর ওপর অ্যাটাক করে। কিন্তু সাংজিনু তার হাতে থাকা ড্যাগার দিয়ে রেকানের সেই অ্যাটাকটিকে আটকে ফেলে আর যেটা দেখে রেকান বলে কি ভাবছো তোমার এই সামান্য হাতে থাকা 2টা ছোট ছোট চাকু দিয়ে তুমি আমাকে আটকে ফেলবে? আর যেটা রেকান বলতে বলতে সাংজিনু তার একটা হাত কেটে ফেলে আর সাথে সাংজিনু বলে তোমার কি মনে হচ্ছে এই ড্যাগারগুলো কোনো সাধারণ ড্যাগার? আর যে ঘটনাটি দেখে রেকানো এখন খুব অবাক হয়ে যায় আর এরই মধ্যে সেখানে কুরিশা তার পাওয়ার দিয়ে বড় বড় কয়েকটা হাতকে ডেকে আনে আর রেকানো নিমিষের মধ্যে তার হাতকে জোড়া লাগিয়ে ফেলে। আর সাংজিনু এখন খেয়াল করে সে একার পক্ষে এই 3টি মোনার্কের সাথে লড়াই করা তার পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই এই সময় সেইখানে বীরু চলে আসে এবং সে এসে বলে তোমরা কিভাবে পারলে আমার কিং এর গায়ে হাত দিতে? এখন বীরুকে দেখে সিল্লাদ ভাবতে থাকে এটা তো একটা কমান্ডার লেভেলের বিস্ট, এই মানুষটা একটা কমান্ডার লেভেলের বিস্ট বানিয়ে ফেললো। আর অন্যদিকে রেকানো সেই একই কথাই বলে যে কোনো কমান্ডার লেভেলের বিস্টরা একটা ডিস্ট্রাকশনের রাজা। আর যেটা দেখে কোরেশাও ভাবে এইসব ইনসেক্টগুলো তো আমার লেভেলে কাজ করতো, কিন্তু সে এখন কাজ করছে সেই শ্যাডো মোনার্কের আন্ডারে, একে তো পানিশমেন্ট দেওয়াটা আমারই কাজ। আর এই বলে সে বীরুর উপরে অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকটি বীরুর গায়েও লাগে না। বীরু সেই অ্যাটাকটি খুব সহজে পাস করে সাংজিনুর কাছে চলে যায় আর যেটা দেখে কুয়েশাও এখন খুব অবাক হয়ে যায়।
আর এই সময় যখন বিরু সাংজিনুর সামনে বসে উল্টোপাল্টা বলতে থাকে আর সেই সময় অনেকগুলো বিস্ট তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু সাংজিনু এবং বিনু মিলে সেই বিস্টগুলোকে নিমিষের মধ্যে মেরে ফেলে। কিন্তু এরই পরই কুরেশার সেই বড় বড় হাতগুলো এসে সাংজিনুর উপরে অ্যাটাক করে, আর যে অ্যাটাকটি সাংজিনু তখন ব্লক করতে পারে না এবং সে পেছনের দিকে গিয়ে পড়ে যায় আর আশেপাশের দেওয়ালগুলো ভেঙে যায়। আর সেই একই সঙ্গে সাংজিনু উঠতে না উঠতেই ফোর্স মোনার্কে সেই বরফের অ্যাটাকগুলো তার উপরে বর্ষণ করতে থাকে, কিন্তু সাংজিনু এইবার সেই অ্যাটাকগুলোকে ব্লক করতে সক্ষম হয়। আর যেটা দেখে এখন সিদ্দাল ভাবতে থাকে ও আমাদের অ্যাটাক এভাবে কতক্ষণ ব্লক করতে পারবে। আর এখন সাংজিনু তার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছি তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর যেটা দেখে এখন সিদ্দাল খুবই রেগে যায় এবং সে বলে, তোমার মতো একটা সাধারণ মানুষ আমাদের মতো একটা মোনার্ককে এই কথা কিভাবে বলতে পারে। আর এই সময় আমরা দেখতে পাই সেই ফোর্স মোনার্কের বুকের মধ্যে সাংজিনু একটা ড্যাগার ঢুকিয়ে দেয়, কিন্তু মোনার্কটির এতে কিছুই হয় না। আর সাংজিনু এখন বুঝতে পারে এই একটা ড্যাগার তাদের বুকের মধ্যে ঢুকাই দিলে কিছুই হবে না, তাদের উপর আরো পাওয়ারফুল অ্যাটাক করতে হবে। আর তারপর সে তার ড্যাগার দিয়ে তাদের উপর অ্যাটাক করতেই যায়, আর এই সময় রেকান তার পেছন থেকে চলে আসে আর সাংজিনুর উপর একটা অ্যাটাক করে। আর আমরা দেখতে পাই সাংজিনুর পিঠে গিয়ে সে অ্যাটাকটি লাগে এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় আর সাংজিনুর পিঠটা অনেকটাই কেটে যায়। আর যেটা দেখে বিরু এই সময় অনেকটাই রেগে যায়, কিন্তু বিরুর এই সময় কিচ্ছু করার থাকে না, কারণ কিউয়েরশা যে হলো মোনার্ক অফ ইনসেক্ট সে এখন বিরুকে কন্ট্রোল করে রাখে। আর সে এখন বিরুকে বলে, এই দুনিয়াতে যত ইনসেক্ট রয়েছে সেগুলো সবাই আমার সন্তান, আর তুমিও আমারই সন্তান। এখন তুমি মানো কিংবা না মানো তোমাকে আমার কাছেই থাকতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সাংজিনু সেই রাস্তার উপরে বসে পড়ে, আর আমরা দেখতে পাই সাংজিনুর সামনে রেকান দাঁড়িয়ে থাকে হাতে একটা বিশাল বড় তলোয়ার নিয়ে। আর এখন সেই রেকান সাংজিনুকে বলে, এটাই হলো তোমার শেষ। আর বিরুও এখন বাকি সমস্ত শ্যাডোবিস্টকে বলে, তোমরা এখন কি করছো, আমাদের কিংকে তোমরা তাড়াতাড়ি বাঁচাও। আর এই সময় গ্রি নামে সেই শ্যাডোবিস্টটা বরফের মধ্যে থেকে বেরিয়ে আসে আর সে বলে, আমিই বাঁচাবো আমার কিংকে। আর গ্রিডকে তখন দেখে সিল্লাত বলে রেকানকে, এই বিস্টটার কিন্তু অনেকটাই পাওয়ারফুল। আর আমরা দেখতে পাই এখন একে একে সমস্ত শ্যাডো বিস্ট গুলাই বরফের মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু সিল্লাত এখন সাংজিনুর সামনে থেকে বলে, সবকিছু শেষ, তোমার ক্ষতটা অনেকটাই গভীর, তোমার কাছে আর সময় নেই। কিন্তু সাংজিনু এখন হাসতে হাসতে বলে, কোন ক্ষত, এই ক্ষতটা এটা কোনো ব্যাপার না। আর আমরা দেখতে পাই সাংজিনু এখন তার ফুল রিকভারি ব্যবহার করে, আর যার পরে সাংজিনুর পুরো শরীর পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আর যেটা দেখে সিল্লাদ এবং রেকানের পুরো মাথা একবারে খারাপ হয়ে যায়, তারা ভাবে কি এরকম আবার হতে পারে নাকি। আর এখন আমরা অন্যদিকে দেখতে পাই পুরো পৃথিবীতে এই খবরটি ছড়িয়ে পড়ে যায় যে সাউথ কোরিয়াতে এমন কিছু বিস্ট এসেছে যাদেরকে সাংজিনু এবং থমাস আন্দ্রে মিলেও হারানো মুশকিল হয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই অন্যদিকে থমাসের অবস্থা তো খুবই খারাপ হয়ে থাকে, তাকে সবাই হিল করতে থাকে, কিন্তু থমাস এখনো জিজ্ঞাসা করে, ওইদিকে এখন কি চলছে আমাকে সবাই বলো। আর যার উত্তরে লেনার্ড থমাসকে বলে, আমার কেমন জানি এটাই মনে হচ্ছে এটাই এই পৃথিবীর শেষ। আর বাইকেও এখন সামনে দেখতে পাই সাংজিনুর সেই শ্যাডোটি বিশাল বড় হয়ে যায়। এখন সে ভাবতে থাকে, এটা কি সেই সাংজিনহু যাকে আমি আগে চিনতাম। আমি জানি ও নিজের শক্তিকে বাড়াতে পারে, তাই বলে যে এতটা সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আর আমরা দেখতে পাই সাংজিনু এবং তার শ্যাডো বিস্ট গুলো সে মোনার্ক গুলোর সাথে একাই লড়াই করতে থাকে। আর এই সময় বিরু ও কিউরোসাকে অ্যাটাক করে। আর এইদিকে সাংজিনু এখন বলতে থাকে, আর্কিটেক্ট আমাকে বলেছিল এই দুনিয়ার পিলারে আমাকে মেরে ফেলবে, কিন্তু সেই পিলারটাকে যে ভাঙতে পারে সেটা সে আমাকে বলেনি। আর এখন সাংজিনু তার পুরো পাওয়ারের ব্যবহার করে সে সবাইকে অ্যাটাক করে, আর যেটার কারণে আশেপাশের সমস্ত বিল্ডিং গুলোতে আগুন লেগে যায়। আর অন্যদিকে এখন একটা হান্টার বসে বসে ভাবতে থাকে, আমি ভাবছিলাম যে এই সিনটা আমি একবার দেখব, কিন্তু আমার মনে হয় যে এই জায়গায় থাকাটা আমার একদম ঠিক হবে না। আর আমরা জানতে পারি 30 মিনিট আগে ফিল্ড গিল্ডের সমস্ত হান্টারকে এখানে ডাকা হয়েছিল, এইখানে একটা বিশাল বড় পাওয়ারফুল আগুন জ্বালানোর জন্য। আর এখন লিম এখানে বসে বসে ভাবতে থাকে, যদি এরকম লেভেলের আগুন জ্বালানো হয় তাহলে সেই আগুনে আমরাও মরে যাব। আর থমাসের মতো একটা ন্যাশনাল লেভেলের হান্টারও এই বিস্টকে হারাতে পারেনি, তাহলে আমাকে যা করা উচিত তা খুব ভেবেচিন্তে করতে হবে। আর এই সময় পেছন থেকে তার কাঁধে কেউ হাত রাখে, কিছু করার নেই তোমার, তুমি শুধুমাত্র এখান থেকে দেখতে থাকো। কিন্তু লিম এই সময় বুঝতে পারে না আসলে তার পেছনে কে আছে, আর সে পেছনে ঘুরেই অ্যাটাক করে, কিন্তু সে পেছনে ঘুরে তাকায় দেখে আসলে সেখানে কেউ নেই। আর এই সাউথ কোরিয়াতে যতগুলো হান্টার এসেছিল তারা এখন চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারোর কাছে কোনো রকম লড়াই করার মতো ক্ষমতা থাকে না, সবাই এখন অপেক্ষা করে এই লড়াইটা আসলে কখন শেষ হবে। আর অন্যদিকে এখন আমরা দেখতে পাই কিউরেশা সাংজিনুর উপরে অ্যাটাক করে, আর
সাংজিনো এখন ভাবতে থাকে এটা কি কোনো রকমের বিষ, কিন্তু কোনো রকমের বিষ তো আমার শরীরে কাজই করে না। আর অন্যদিকে রেকানো এখন সাংজিনোর উপরে অ্যাটাক করতে যায়, আর আমরা দেখতে পাই সাংজিনো এখন পুরো ফোকাস করে কিউরোসার দিকে এবং তাকে অ্যাটাক করে। আর সাংজিনো তার পাওয়ার ব্যবহার করে কিউরোসাকে এক জায়গায় আটকে রেখে তাকে 1 নিমিষের মধ্যে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই খুব খারাপ ভাবে যখন কিউরোসাকে সাংজিনো মেরে ফেলে সে বুঝতে পারে আসলে মৃত্যুর যন্ত্রণাটা কি। আর কিউরেশা যেহেতু একটা মোনার্ক ছিল, সাংজিনু সেই মোনার্কটিকে মারার জন্য একসাথে তার 3 লেভেল আপ হয়ে যায়। আর এই দিকের এই ঘটনাটি দেখে সিল্লাত এখন পুরো চমকে যায়। সে ভাবতে থাকে এরকমটা কিভাবে হতে পারে, ওর কাছে তো শ্যাডো মোনার্কের পুরো পাওয়ারও নেই। আর এরপরে রেকানকে সে বলে আমাদের দুইজনকে এখন একসঙ্গে কাজ করতে হবে, কারণ আমরা এখন এইখানে সবচেয়ে পাওয়ারফুল কিং এর সাথে লড়াই করছি। আর যার এই কথা শুনে এখন রেকান বলে তুমি কি ভয় পাচ্ছ নাকি, তুমি এত ভয় পাচ্ছ কেন? ও এখন অনেক হাঁপিয়ে আছে, ওকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ও এখন এই সমস্ত শ্যাডো বিস্ট গুলো ব্যবহার করছে মানে ওর পাওয়ার হয়তো এখনো সে পুরো পায়নি। আর ও শ্যাডো মোনার্কের পুরো পাওয়ার ছাড়া ও যতই চেষ্টা করুক না কেন ও আমাদেরকে হারাতে পারবে না। আর এই সময় রেকান বীরুর গলা ধরে রেখে দেয়, আর যেটা দেখে এখন সাংজিনু বুঝতে পারে বীরুর প্রেজেন্স আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর সাংজিনু এখন সে তার বীরুকে তার কাছে ডেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে এই সময় সেটা পারে না। সে কয়েকবার চেষ্টা করলেও বীরুকে তার কাছে রিকল করতে পারে না। তাই এই সময় সাংজিনু নিজেই বীরুর কাছে চলে যায় আর রেকানকে সেখান থেকে মেরে দূরে ফেলে দেয়। আর সাংজিনু বীরুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সিল্লাত এই সময় পেছন থেকে বলে রেকান তুমি ঠিকই বলছিলে, আমি হয়তো তাকে একটু বেশি শক্তিশালী ভেবে ফেলেছি। আর আমরা দেখতে পাই এই সময় সিল্লাত তার পুরো পাওয়ারের ব্যবহার করে আর সেইখানে চারিদিকে বরফ জমিয়ে ফেলে। আর এই সময় সাংজিনুকে সে বলে তোমার এই বিস্টগুলো না খুবই ভালো, ওরা বারবার তোমাকে বাঁচাতে আসছে, কিন্তু একই সঙ্গে ওরা তোমার মানা পাওয়ারকেও নষ্ট করছে, ওদেরকে ব্যবহার করে তুমি লড়াই করতে পারবে না। আর এই বলে সিল্লাত সাংজিনুর ওপরে তার বড় একটা ত্রিশূল দিয়ে অ্যাটাক করে। আর সে বলে এবার তুমি কি করবে? আর আমরা দেখতে পাই শেষে সেই ত্রিশূলটা তুলে সাংজিনুকে রাস্তার মধ্যে আছাড় মারে, কিন্তু সে দেখতে পাই সাংজিনু সেইখানে নেই। আর আমরা দেখতে পাই ইতিমধ্যে সাংজিনু তার সামনে চলে আসে ড্যাগার নিয়ে, কিন্তু সিল্লাদ এখনো সাংজিনুর উপরে অ্যাটাক করে এবং সাংজিনুকে অনেক দূরে ফেলে দেয়। আর সিল্লাদের এমন অ্যাটাক দেখে সাংজিনু ভাবে এই মোনার্কটি খুবই ফাস্ট। আর অন্যদিকে সিল্লাদ এখন ভাবতে থাকে আমি আর একদম দেরি করব না, আমি একে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি মেরে ফেলবো। আর এখন সে সোজা এগিয়ে যায় সাংজিনুর দিকে। আর আমরা দেখতে পাই সিল্লাদ এবং সাংজিনুর মধ্যে একবারে লড়াই হয় সামনাসামনি। আর সাংজিনু এখন বুঝতে পারে এই মোনার্কটি তার সব অ্যাটাকই দেখতে পাচ্ছে, এর থেকে আর একটু পাওয়ারফুল হলেই সে তাকে হারাতে পারবে। কিন্তু সিল্লাদ এই সময় বলে এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, এখন তোমাকে মরতেই হবে। আর এই সময় সাংজিনুর ওপরে সে ফাইনাল অ্যাটাক করতেই যায়, কিন্তু এরই মধ্যে সাংজিনু তার পেছনে চলে যায়। আর সাংজিনু এইবার সিল্লাদকে প্রায় মেরেই ফেলবে, কিন্তু এরই মধ্যে রেকান এসে সাংজিনুর পেছন থেকে তার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। আর সিল্লাদও এই সময় তার পাওয়ার ব্যবহার করে সাংজিনুকে জমিয়ে রাখে। আর আমরা দেখতে পাই সাংজিনুর মুখ দিয়ে এখন প্রচুর পরিমাণে রক্ত বের হয়। আর আমরা দেখতে পাই সাংজিনুর হাত থেকে তার দুটো ড্যাগারই নিচে পড়ে যায়। আর সে ভাবতে থাকে আমার লেভেল তো অনেক বেড়েছে, আমি এটা খালি হাতেই করতে পারবো। আর এইদিকে সিল্লাদও তার ড্যাগারটা সাংজিনুর বুকের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলে নাও, তুমি আমাকে যে ড্যাগারটা দিয়ে মেরেছিলে আমিও তোমাকে সেই ড্যাগারটা দিয়েই মারলাম, আর দেখি এবার তুমি আগেকার মতো রিকভার করতে পারো কিনা। সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় না তুমি এটা পারবে, কারণ তুমি এখনো শ্যাডো মোনার্কের পুরো পাওয়ার পাওনি, আর এটাই তোমার পাওয়ারের লিমিট। তাহলে তুমি আর সেই দিনটা দেখতে পারলে না যেদিন আমাদের এই আর্মি পৃথিবীতে আসবে আর সব কিছুকে শেষ করে ফেলবে, আমরা এই পৃথিবীর সমস্ত নদীকে রক্তের নদী বানিয়ে ফেলবো। কিন্তু তুমি যে জায়গাতেই থাকো ওই জায়গাটা নিয়ে আমার একটা প্ল্যান রয়েছে, আমি এই সমস্ত মানুষকে এখানকার জমিয়ে রাখবো আর চিরকাল আমি তাদেরকে কষ্ট দিতে থাকবো, তারা চিরকালই বেঁচে থাকবে কিন্তু শুধুমাত্র ওই কষ্টে। আর এইদিকে সাংজিনু এখন ভাবতে থাকে আর একটু সময় যদি আমি বেঁচে থাকতাম। কিন্তু আমরা দেখতে পাই সিস্টেমের কাছ থেকে মেসেজ চলে আসে প্লেয়ারের এইচপি একবারে 0 হয়ে গেছে আর প্লেয়ার এখন মারা গেছে। আর এখানেই শেষ হয় সোলো লিভিং এর পর্ব 7। যদি পরের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10টি বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।